আছেন আমাদের সাথে এস.এম. ইমরান হোসেন, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে ডক্টর শরীফুল ইসলাম ইমশিয়াত, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে সকালবেলার শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্নের মাধ্যমে শুরু করে থাকি, সকালটা কিভাবে শুরু হয়। দুজন প্রফেসরকে আমরা পেয়েছি, কিভাবে সকালটা শুরু হয় একটু জানতে চাই, আপনার থেকে শুরু করি। শুভ সকাল। আর যমুনা টিভির সকালের বাংলাদেশ, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখানে আমন্ত্রিত অতিথি করার জন্য। সকালবেলা আসলে বেসিক্যালি আমার সকালটা, আমি সকালেই ঘুম থেকে উঠি, আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রিপারেশনে। আর ইউনিভার্সিটিতে আমি সকালেই ক্লাসটা নিই, মানে 8টা থেকে ক্লাসটা নিই, যার কারণে যে অনেকে আছে না যে মানে ফজর নামাজ পর একটু রেস্ট নেওয়া, ঘুমানো, সেটা আমার হয় না। আমি প্রিপারেশন নিতে থাকি, সেই ফাঁকে আমি একটু টিভি চ্যানেলও দেখি, যমুনা টিভি, দেন আল জাজিরা টেলিভিশনটা একটু দেখি, তারপর প্রিপারেশনে আমি ইউনিভার্সিটিতে আমি মুভ করি আর কি। এবার ইমরান হোসেন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, কারণ আপনার কাছে একটু ব্যতিক্রমভাবেই জানতে চাই। সকালবেলা আপনি একজন শিক্ষক, একজন বাবা, এবং কখনো কখনো একজন পারফর্মার। তো আবার আজকে আমাদের কাছে যেমন অতিথি, এক এক দিন এক এক রকম সকাল। প্রত্যেকটা সকালের যেই আলো আপনার জীবনে, সেটার ভাবার্থ কেমন, বা সকালটা আপনার কাছে নতুন নতুন করে যেভাবে ধরা দেয়, সেই ধরা দেওয়ার যে উপলব্ধি, সেটা আপনার কাছে কেমন? অনেক ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমার যেটি প্রথম কাজ, সেটি হচ্ছে যে জানালা দিয়ে বাইরে তাকানো। আমি আসলে বোঝার চেষ্টা করি যে ওয়েদারটা কীরকম। ইদানিং যেটা হয় যে বাইরে বৃষ্টি থাকে, বৃষ্টিটা বেশ উপভোগ্য হয়, কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকি। তারপরে দ্বিতীয় যেটি কাজ, সেটি হচ্ছে যে মোবাইলে আসলে আপডেট দেখা, যে কোনো রকমের এই যেই সময়টা আমি আসলে ঘুমিয়েছিলাম, এই সময়ে নতুন কিছু কি ঘটে গেছে, দেশের মধ্যে কি ঘটলো, এগুলো একটু দেখা। তারপরে আসলে ওই দিনের যে স্কেজুয়াল থাকে সেই অনুযায়ী আসলে প্রস্তুতি নেওয়া, যেমন আমাদের ক্লাস থাকলে সেটার আসলে প্রিপারেশন নেওয়া এবং সমস্ত কিছু মিলিয়ে। সব দিন তো আসলে মেইল, হ্যাঁ, এবং এই আপডেটের মধ্যে এটা পড়বে যে মেইলগুলো চেক করা, যে কোনো গুরুত্বপূর্ণ মেইল আছে কিনা। আমরা যেহেতু একটু রিসার্চের কাজও করতে হয়, আমরা একটু দেখি যে আমাদের রিসার্চগুলোর কি অবস্থা, এটা নতুন রিড আউট হয়েছে কিনা, বা নতুন সাইটেশন আছে কি, আপডেটগুলো কি। এবং তারপরে আর একটা যেটা হয় যে সকালবেলা একটু টেলিভিশনে নিউজগুলো দেখা। এরকম সব দিন আর তো আসলে একরকমের হয় না, যেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় সেদিন আবার একটু ডিফারেন্ট হয়। আমার ছোট বাচ্চারা আছে, ওদের সাথে একটু সময় কাটানো, বেশিরভাগ সময় ওরা ঘুমিয়েই থাকে। আমি যখন আসি চেষ্টা করি ওদের সাথে আসলে সময়গুলো কাটানো, এভাবে সময়টা কেটে যায় আসলে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলাদেশ। একটু আপনার মাধ্যমেই শুরু করতে চাই। এস.এম. ইমরান হোসেন, একটু জানতে চাই মূলধারার টিভি চ্যানেল বা গণমাধ্যম যেগুলো রয়েছে, সংবাদপত্রগুলোর প্রতি সাধারণ পাঠক বা সাধারণ যে দর্শক রয়েছে, তাদের আস্থা কিছুটা কমছে বলেই মনে করা হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়েও সেগুলো বেশ লক্ষ্য করছি। বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়ার যে উত্থান, বিশেষ করে অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ আমরা দেখছি, অনেকেই তথ্য দিচ্ছে, কিন্তু এর মাধ্যমে কি ধরনের অপতথ্য ছড়ানোর ঝুঁকি বাড়ছে, আর সেই জায়গায় গণমাধ্যমের দায়িত্বই বা কি? খুবই দারুণ প্রশ্ন করেছেন। যে আমরা আসলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের মূলধারার গণমাধ্যম একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। চ্যালেঞ্জের মানে সময়ের সাথে সাথে জিনিসটা বদলেছে। যে আমরা জানি যে আমরা আমাদের যে নিউজ, সেটার জন্য কিন্তু আমরা মূলধারার গণমাধ্যমের উপরই নির্ভর করেছি। তো এখন আমাদের এখানে যেটা ঘটেছে, আমাদের প্রত্যেক মানুষের হাতেই দেখবেন যে আপনি স্মার্টফোন। এটা একদমই নতুন ফেনোমেনন। ধরেন লাস্ট 10 ইয়ার্সে, এইটা 8-10 বছরে এটা ঘটেছে, এবং প্রত্যেকেই কিন্তু এই বিভিন্ন রকমের ইন্টারনেটের মাধ্যমে, নানা রকম ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসের মধ্য দিয়ে, এগুলোর মধ্যে দিয়ে সে নিউজ পাচ্ছে, সে এন্টারটেইনমেন্ট পাচ্ছে, যেইটা এতদিন পর্যন্ত দিয়ে এসেছিল আমাদের এই মূলধারার গণমাধ্যমগুলো, এবং আমরা এটার উপর আস্থা রেখেছি। এখন মুশকিল যেটা হচ্ছে, মূলধারার গণমাধ্যম তো একটা পেশাদার একটা জায়গায় থেকে কাজ করে, এবং তাদের এক ধরনের গেট কিপিং থাকে, সেন্সর করে, বা কি বলে এটাকে, নানা ধাপে পরিশীলিত হয়ে আপনার কাছে জিনিসটা পৌঁছায়। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস বা আমার যেই যেগুলোর কথা আমরা বলছি, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু কোনো রকমের
গেট কিপিং কিন্তু ওই রকমের পেশাদার গেট কিপিং হয় না, যার ফলে এটার মধ্যে দিয়ে আপনার ভুল তথ্য, অপতথ্য বা ভুয়া তথ্য বা গুজব এগুলো ছড়ানোর ঝুঁকি অনেক বেশি। এটা বেশি হওয়ার পরেও আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেমন আমি বললাম যে ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে যে আমি এটা একটু দেখি যে কোনো ইয়ে আছে কিনা। ধরেন একটা শহরে আমার বাসার পাশে কোথাও একটা বিকট শব্দ কয়েকটা হলো, তো আমি সাথে সাথে অবচেতনে আমি মানে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি। প্রথমেই ঢুকি হচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলোতে, দ্রুত হচ্ছে যে তারা একটা আপডেট দেবে, অথবা ফেসবুকে লাইক ধরুন আপনার মনে হচ্ছে যে একটা ভূমিকম্পের মতো কিছু একটা হচ্ছে, আমরা সবাই প্রথমে ঢুকে পড়ি হচ্ছে ফেসবুকে, কেউ কেউ না status কেউ দিয়েছে হচ্ছে যে কিনা বা কেউ কি একটা বলছে। আপডেটটা পাওয়া যাবে। এটা ধরেন যে সময়ের সাথে সাথে জিনিসটা পরিবর্তন হচ্ছে। এখানে একটা মুশকিলের বিষয় হচ্ছে যে একটা চ্যালেঞ্জের মুখে আসলে মূলধারা গণমাধ্যমগুলো পড়েছে, কিন্তু আমাদের দেশে খুব সুন্দরভাবে এটা কিন্তু উত্তরণ হয়েছে। যেমন আমাদের মূলধারার গণমাধ্যমগুলো কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তারা এক ধরনের ট্রান্সফরমেশন বেশ হচ্ছে, active। বেশ অ্যাক্টিভ হচ্ছে। এবং আমি এটা বলতে চাই যে আমাদের এইখানে কিন্তু সিনেমা আপনার, আমরা জানি যে 90-এর দিকে সিনেমা কিন্তু অনেক দুর্দান্ত একটা বড় মার্কেট ছিল। শুধুমাত্র নতুন টেকনোলজি এবং হচ্ছে নতুন যে ইনোভেশন সেটার সাথে তাল মেলাতে না পেরে কিন্তু আমাদের সিনেমাটা অনেক পিছিয়ে গেছে, যেটা কিন্তু আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা আমাদের গণমাধ্যম এই আমাদের নিউজ ইন্ডাস্ট্রি বা এন্টারটেইনমেন্টে কিন্তু হয়নি। এখানে কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পেরেছি, এটা কিন্তু একটা ভালো দিক বলে আমি মনে করি। বরং আরো দর্শকপ্রিয়তা অনেক দর্শক, হ্যাঁ, বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। এবার একটু ডক্টর ইমশিয়াত আপনার কাছে আসতে চাচ্ছি। যদি মূলধারার গণমাধ্যম নিয়ে কথা বলি, যেমনটা আমরা জানছিলাম রাব্বির প্রশ্নের মাধ্যমে, তার বিপরীতে মূলধারার গণমাধ্যমকে যদি আমরা দাঁড় করাই, সেখানে মূলধারার গণমাধ্যম কি সঠিক সময়ে সঠিক সেই তথ্য পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে কিনা, নাকি নানান ধরনের সেন্সরশিপ বা রাজনৈতিক চাপের কারণে ব্যাকফুটে চলে যাচ্ছে? এবং এই যে তথ্যের ফাঁক ফোকর তৈরি হচ্ছে, এই কারণে কি সোশ্যাল মিডিয়ায় যে ভুয়া তথ্য বা গুজব ছড়িয়ে পড়ছে এবং এর মাধ্যমে ডিজিটাল ট্রাইব্যুনাল তৈরি করছে কিনা, একটু আপনার তরফ থেকে জানাবেন। সুন্দর কোশ্চেন করেছেন ইমরান ভাই, অনেক কিছু শেয়ার করেছে। সেটার সাথে আমি শুধু বলবো যে যেটা আপনি বলেছেন যে গণমাধ্যমের যে চ্যালেঞ্জগুলো বা সেটা আমি যেটা এখন এই মুহূর্তে যেটা মনে করি যে মানে সোশ্যাল মিডিয়া যেভাবে অপতথ্য ভুয়া তথ্য ছড়াচ্ছে, এই সময়ে গণমাধ্যম, মূলধারার যে গণমাধ্যম আছে, এটা সরকারের পৃষ্ঠপোষকতা একটা সিস্টেমে নিয়ে আসা উচিত। মানে সোশ্যাল মিডিয়া যে নিউজগুলো যে পাবলিশড হচ্ছে, যে প্রচার হচ্ছে, সেটার একটা সিস্টেমে নিয়ে আসা উচিত। যদিও সরকার একটা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে, সাংবাদিক নিবন্ধন, যারা মানে কারা মানে সংবাদটা প্রচার করতে পারবে, কিভাবে করবে, সেটার একটা নীতিমালা তারা তৈরি করছে। কিন্তু এটার জন্য আরও মানে আমার মনে হয় কি মানে প্রাতিষ্ঠানিকভাবে একটা সিস্টেমে চলে আসা উচিত। দেন হচ্ছে মানে অপতথ্য যে কিভাবে রোধ করা যায়, এটার জন্য গভর্নমেন্ট থেকে একটা সুন্দর একটা মানে বাংলাদেশের দুটো প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে পিআইবি আর একটা হচ্ছে নিমকো। এই দুটো প্রতিষ্ঠান থেকেই কি মানে সাংবাদিকদেরকে এক ধরনের ট্রেনিং প্রোভাইড করা হয়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে যারা সিটিজেন জার্নালিজম করছে, তারা তো আসলে প্রপার গাইডলাইনটা পাচ্ছে না। তারাই তো এক ধরনের ফটোকাট, এক ধরনের মানে মিস ইনফরমেশন তারা শেয়ার করেছে। এটা গণমাধ্যমকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে। সো সেখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেখানে আপনার কাছে আপনার কথা অনুযায়ী যদি জানতে চাই, সরকারের তরফ থেকে যদি হচ্ছে গিয়ে যে নীতিমালা প্রণয়নের কথা আপনি বললেন, সরকারের 180 দিন ইতিমধ্যেই তারা অতিবাহিত করেছেন, আপনার কতটা এই বিষয়টাকে আশাবাদী আপনি এই বিষয়টা নিয়ে, যে নীতিমালা প্রণয়ন অবধি আগে আমরা দেখতাম যে এই পর্যন্তই সবকিছু, তার বাস্তবায়ন আমরা কখনো দেখিনি বা কখনো কোনো কোনো ক্ষেত্রে সেটা হয়েই ওঠেনি। ডক্টর শরীফুল ইসলাম ইমশিয়াত, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গণমাধ্যম নিয়ে আপনি বলছিলেন যে কারা তথ্য প্রচার করতে পারবে বা পারবে না, এই বিষয়ক একটি নীতিমালা প্রণয়ন হয়েছে এবং আপনার কাছে আমার জিজ্ঞাসা ছিল সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী তার বাস্তবায়ন সম্পর্কে। আসলে দেখেন, যে নীতিমালা যে করা হয়েছে সেটা একটা সময় সাপেক্ষ, সব কিছুরই একটা সময় সাপেক্ষ থাকে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন অনেক নীতিমালাই আছে, কিন্তু সব কিছুই যে ইমপ্লিমেন্ট করতে পারে তা না। কিন্তু এটাও যে আপনি নতুন সরকারের কথা বলেছেন, সেটা 180 দিনের কথা বলেছেন, কিন্তু এটা তো একটা স্বল্প সময়। তবে আমি আশা করছি এই স্বল্প সময়ে অনেক কিছুই পারছে না। আমরা যদি ভিজিবল অনেক কিছু দেখি, অনেক কিছুই তারা পারছে না। অনেক নিউজ যদি আমরা দেখি, অনেক কিছুই তারা পারছে না, কিন্তু তারা চেষ্টা করছে। কিন্তু আমরা এই সরকারের কাছে আশাবাদী। প্রিভিয়াস আমরা অনেক কিছুই দেখেছি যেটা অনেক কিছু করতে পারেনি, কিন্তু এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আমরা যাতে সেই নীতিমালা বাস্তবায়ন করতে পারি, সেটা আমাদের প্রত্যাশা আমরা দেখি আর কি।
আমাদেরও এমনটাই প্রত্যাশা। শরীফুল ইসলাম আপনি জানাচ্ছিলেন। ইমরান হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। সংবাদের স্থান কেন ক্লিকবেইট, পাশাপাশি ভিউ এর যে একটি নেশাই বলা যায়, কারণ View এর প্রফেশনালিজমের ব্যবসাও বলা যে জায়গা সেটি থেকে সরে এসে শুধু ক্লিকবেইট যে আমরা থাম্বনেল দেখি বা ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় আমরা দেখছি, সে জায়গায় জার্নালিজমের জায়গায় সেন্সেশনালিজম শুরু হয়ে গেছে। ঠিক সে জায়গায় কি ধরনের ইম্প্যাক্ট সোসাইটিতে পড়ছে, বিশেষ করে গণমানুষের মধ্যে পড়ছে? খুবই দুর্দান্ত কথা বলেছেন যে আমরা প্রায় দেখি যে একটা একটা হেডলাইন দেয়া হয় এবং হেডলাইন দেখে আমরা এটার ক্লিক করে আমরা ঢুকে পড়ি। ঢুকে পড়ার পরে দেখি যে এইটা আসলে অনেক দূরের কোনো একটা জায়গায়, যার সাথে আমার কোনো প্রক্সিমিটি নাই। আমরা জানি যে আমরা ক্লাসরুমে আমরা পড়েছি, এখন পড়াই, যে একটা নিউজ হতে হলে তার আমার সাথে একটা সম্পর্ক হইতে হবে। যদি আমার সাথে সম্পর্কযুক্ত না হয়, ধরেন আপনার কোনো একটা জায়গায় অনেক মানুষ একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তো সেখানে বাংলাদেশের একজন মানুষ ছিলেন, সেইটা আমাদের সাথে একটা সম্পর্ককে যুক্ত করে। এইখানে বাংলাদেশের কোনো একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, সেটা আরও যুক্ত করে। আমি এটা উদাহরণ হিসাবে বললাম যে এরকমের নিউজগুলো এমনভাবে সুন্দরভাবে আপনার হেডলাইনগুলো দেয়া হয় এবং তারপরে আপনি যখন ভেতরে ঢুকবেন দেখবেন ওইটা কোনো মানে এই ধরনের কোনো নিউজ আসলে না, এবং এটা আপনি মূল বের হয়ে আসবেন। বিষয়বস্তুটাই নেই। কিন্তু ইতিমধ্যে যা হবার সেটা ঘটে গিয়েছে, মানে আপনাকে কিন্তু সে একটা সংখ্যা হিসাবে সে কাউন্ট করে ফেলেছে। এই যে ভিউ এবং ক্লিক বেইট, এইটার একটা বড় অসুবিধা হচ্ছে যে এইটা কিন্তু আমাদের এখানে যে পেশাদার সাংবাদিকতা, সেটার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং আমি আসলে কিছুটা কষ্টের সাথেই বলবো যে এইটার দ্বারা কিন্তু আমাদের মানে মূলধারার যে মানে সাংবাদিকতা, সেটিও কিন্তু এখন কিছুটা প্রভাবিত হচ্ছে। এবং হচ্ছে আমরা অনেক সময় দেখি একটা মূলধারার গণমাধ্যম সেও কিন্তু এই ফাঁদে পড়ে যাচ্ছে, এই ধরনের মানে ক্লিক বেইটের দিকে সেও চলে যাচ্ছে। আমাদের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে আমরা পাঠক হিসাবে বা নিউজের কনজিউমার হিসাবে, যে এই গণমাধ্যম এই ধরনের নিউজটা আসলে দেবে না, সে একটা দায়িত্বশীলতার পরিচয় দেবে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে এই এখন এইটা এক ধরনের র্যাট রেস আমি মনে করি। যে ধরেন একটা ব্যক্তি বা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, তার আসলে হারাবার কিছু নাই, তার ব্র্যান্ড ভ্যালুর কিছু নাই, তার কাছে হচ্ছে টিকে থাকা এবং হচ্ছে কত বেশি ভিউয়ার সে এটার সাথে যুক্ত করতে পারে, এটাকে সে এখন কন্টেন্ট হিসাবে দেখছে। মানে নিউজকে আমরা কখনো মানে কন্টেন্ট হিসাবে চিন্তা করি না, এই synonym আমরা কখনোই ব্যবহার করি না। আমরা নিউজ তো আসলে নিউজের অনেকগুলো এলিমেন্ট থাকতে হয়, এইটার একটা আপনার সেন্সরশিপ একটা স্ট্রাকচার থাকবে, কি কি তথ্য সে দেবে। আমরা 5W1H বলি যে এইটার সব উত্তরগুলো পেয়ে গেলে আমি বুঝবো যে এটা একটা নিউজ। তো ধরেন যে আমাদের এখানে এখন একটা ডিফারেন্ট টাইপের, যদিও এটার উদ্দেশ্যটা কিন্তু ভালোই ছিল, যে সিটিজেন জার্নালিজম বা হচ্ছে যে মানে মোজো জার্নালিজম, যেটা হচ্ছে যে মানুষের একদম কর্নার থেকেও যেন সে তার তথ্যগুলো নিয়ে আসতে পারে। কিন্তু আমি তার হাতে অস্ত্র তুলে দিয়েছি, এত গুরুত্বপূর্ণ একটা মানে শক্তিশালী অস্ত্র, কিন্তু তার যথেষ্ট ট্রেনিং বা তার যে মানে কি বলে ব্যবহার, সেটি কিন্তু আমি আসলে তাকে ইয়ে করতে পারিনি। আবার এটাও সত্য যে আমরা অনেক তথ্য বা অনেক সংবাদ যেটা আমার খুব মূলধারার গণমাধ্যম যেটি ব্রেক করতে পারে না, সেটি কিন্তু আমাদের এই সিটিজেন জার্নালিজম বা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা জানি। তো এখন মূল বিষয় হচ্ছে যে এটা এখন কিভাবে একটা ভালো জায়গায় আসলে এটাকে নেওয়া যায়, একটা নীতিমালা করা, সেটার প্রয়োগ করা, এগুলো আসলে আইন করে কখনোই কিছু আসলে ঠিক করা যায় বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের সবার মানে আমরা যারা নিউজের কনজিউমার এবং নিউজ যারা প্রডিউস করেন এবং এই ধরনের গণমাধ্যম, সবাই মিলে আসলে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং এটা একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করব, একটা প্র্যাকটিস মেনটেন করব, এর বাইরে আমরা আসলে যাব না। হ্যাঁ, এখন ধরেন যে আমি চাইলে অনেক কিছু একটা হেডলাইন দিয়ে অনেককে নিয়ে আসতে পারবো, কিন্তু একই সাথে আমার এক্সপেকটেশন নষ্ট হবে। আপনার প্রতি আমার একটা মানে পেশাদারিত্বের একটা এক্সপেকটেশন থাকে, একবার দুবার ব্রেক হলে ওইখানে কিন্তু আমি আর যাব না, এটাও সত্যি, আস্থাটা কমে যাবে এবং আমি কিন্তু এইটাতে আর যাব না। ডক্টর শরীফুল ইসলাম, আপনার কাছে আবারও আসতে চাই, একটু জানতে চাই, এখন অনেকেই স্মার্টফোন নতুন ব্যবহার করছে, বিশেষ করে যদি আমরা আমাদের প্যারেন্টসদের দেখি, অনেকেই রয়েছেন যারা নতুন করে স্মার্টফোন ব্যবহার করছেন, হয়তো অনলাইনে কোনো রিলস দেখছে, হঠাৎ করে একটা নিউজ সামনে আসলো যে এটি হয়েছে বা বিশ্বের কোথাও কিছু ঘটছে, আসলে নিউজটা ভুয়া বা এআই দিয়ে তৈরি করা, কিন্তু তাদের যে বিশ্বাসযোগ্যতার যে জায়গা বা তাদের যে পার্সপেক্টিভ, তারা হয়তো পারসিভ করে নিচ্ছে যে এটা সত্য। ঠিক সে জায়গায়
যারা পরিবারের একটু বেশি সচেতন আছে তাদের কিভাবে আরো বেশি সচেতন বাবা মাকে করা উচিত যে এই নিউজগুলোর ভূমিকা, কারণ এটির ইম্প্যাক্ট কিন্তু অনেকটা নেগেটিভ হতে পারে। তাদের যেই সার্কেল রয়েছে তারা তাদের মাঝে শেয়ার করছে এটি ঘটে গেছে বা এটি হয়ে গেছে, সেটির ইম্প্যাক্ট কিন্তু আমরা কিন্তু সম্প্রতি স্পেনেও দেখেছি যে একটি তথ্য ছড়ানোর মাধ্যমে কিভাবে একটি অভিবাসন সংকট, ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে হতে পারে। ওকে, সত্যি বলেছেন। আসলে এটা আমরা ক্লাসরুমেও আমার ছেলে মেয়েদের আমি শিক্ষা দিই, যেটা আসলে কি ফেক নিউজটা কি, অপতথ্যটা কি, সেই জিনিসগুলো আসলে কি মূল ভেরিফিকেশন করা, ফ্যাক্ট চেক করা, সেটা খুবই জরুরি। আপনি যেটা বলেছেন সত্যি, যে এই এখনকার জেনারেশন যেটা হয় যে মানে স্মার্টফোন সবার হাতে আছে, যেটা মানে টিনেজারদের কাছেও আছে, ইভেন কি প্যারেন্টসরা কি তাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু তারা এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছে। কিন্তু সেই ক্ষেত্রে এই ইউজ করতে যেয়ে দেখবেন যে অনেক সময় একটা ফটো কার্ড চলে আসে, একটা ভুল ইনফরমেশন, একটা যেটা মনে হয় কি সত্যি একটা ফটো কার্ড এমনভাবে প্রেজেন্ট করা হয়, এআই দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু দেখে মনে হবে কি ঘটনাটা সত্যি, কিন্তু এই ঘটনাটা সত্যি আমি বিশ্বাস করে ফেলছি। আসলে তা না, মূলধারা বা মেইনস্ট্রিম মিডিয়ায় সেই নিউজটা নাই। কিন্তু এটা এক ধরনের কি ফেক নিউজ বা এক ধরনের কি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই জন্য আমি যেটা মনে করি যে মানে যারা একটু সচেতন ছেলেমেয়েরা, তাদেরকে প্যারেন্টসদেরকে বোঝানো, তারাও তো একটু মেইনস্ট্রিম মিডিয়াটা ফলো করছে, সেটা একটা কম্পেয়ার তৈরি করতে পারে। যেমন অনেক সময় আমরা ফটোকার্ট এমনও দেখি যে জামিনা টিভি, যে জামিনা টিভি আমরা দেখতে পাই, আনোয়ার টিভি আমরা দেখতে পাই, কিন্তু নিচের লোগোটা কিন্তু খেয়াল করে না, লোগোটার খেয়াল করে না, মানে স্পেলিংটা এত ছোট্ট করে লেখা থাকে, বোঝার কোনো ওয়ে নাই যে তাহলে মানে কি যমুনা কি সত্যি এটা নিউজটা দিয়েছে, তা আমি বিশ্বাস করে ফেলছি, মানে ওই ফটোকার্ডটা দেখে আমি বিশ্বাস করে ফেলছি, আসলে ঘটনাটা না। এই জন্যই যে আমাদের যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার ছেলেমেয়েরা অনেক সচেতন, তারা যেমন ফেসবুক ইউজ করছে, সোশ্যাল মিডিয়া ইউজ করছে, যে নিউজগুলো দেখছে সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা ভেরিফিকেশন করছে, মূলধারার মিডিয়াগুলো তারা কি দেখার চেষ্টা করছে। সেই জায়গা থেকে প্যারেন্টসদেরকে আমি মনে করি যে তাদেরকে একটু সচেতন করা, মানে কি তারাও তো এই খবরটাই তো আবার শেয়ার করছে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে কারো না কারোর কাছে শেয়ার করছে, তার মানে কি নিউজটা কি এইভাবেই তো আমি কি স্প্রেড হয়েছে। মানে ফটোকার্ডের জায়গাটা যদি আরেকটু অ্যাডভান্সড করে ভাবি, মানে এআই ভিডিওগুলো তো এটা কোনোভাবেই মানে আমাদের বাবা মা বা এই বয়সী যারা আছেন তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করানো যায় না, এটা মিথ্যা। এটা তো আমি চোখের সামনে দেখছি, মানে হচ্ছে যে ওনারা এটা দেখেছেন এবং এটা যে বানানো যেতে পারে এইটা কোনোভাবে আসলে ওনাদেরকে বোঝানোটা ডিফিকাল্ট। ডক্টর ইমরান, আপনার কাছে এস এম ইমরান, আপনার কাছে এটাই জানতে চাচ্ছি একটু, আপনার কাছে আরো একটা জিজ্ঞাসা আছে, তার আগে ছোট্ট করে একটু যদি জানান যে এআই আসলে কতটা আমাদের হুমকির মুখে ফেলে দিচ্ছে, আমরা এটার উপকারিতার চেয়ে কি অপকারিতাটাই বেশি পেয়ে যাচ্ছি? বিশেষ করে নিউজের ক্ষেত্রে কয়েক বছর আগে যদি বলা হতো তাহলে এটা খুব একটা মানে ঝুঁকিপূর্ণ মনে হয়নি আমাদের কাছে, কিন্তু এখন এআই দিয়ে আপনার সুন্দর ভিডিও বানানো হচ্ছে এবং হচ্ছে যে একটা রিপোর্টও বানিয়ে ফেলা সম্ভব, এবং ভিডিওর যে কোয়ালিটি সেইটা আমাদেরকেও মাঝে মাঝে চমকে দেয়। এবং আমি যেহেতু এই ফিল্ডে কাজ করি, কিন্তু যিনি হচ্ছে যে এইগুলোর সাথে যুক্ত নন তার পক্ষে কিন্তু এইটাকে ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট। মানে এইটা অলমোস্ট মানে কাছাকাছি চলে গিয়েছে, আর হয়তো কয়েক পার্সেন্ট যদি তারা ইয়ে করে ফেলতে পারে তাহলে এটা অলমোস্ট রিয়েলের মতো করে আপনার ইয়ে হবে, এবং এটা আসলে মানুষের পক্ষে বোঝা খুবই ডিফারেন্সিয়েট করা একদম ডিফিকাল্ট যে এটা আসলে অরিজিনাল ভিডিও না। নানা রকমের টুলস আছে, তারপরে হচ্ছে যে যাদের মানে এক ধরনের অভ্যস্ততা আছে তারা বুঝতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ তো আসলে জিনিসটা বুঝতে পারবেন না। সো এইটা কিন্তু এটার মধ্য দিয়ে গুজব ছড়ানো বা এটার মধ্য দিয়ে নানা রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হতে পারে। একটা বড় সংখ্যক মানুষ যদি একটা ভিডিও দেখে বিশ্বাস করে এবং সেটা তাদের সেন্টিমেন্টে আঘাত দেয়, সেটা কিন্তু বড় রকম মানে এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট বা নিউজের জায়গায় জিনিসটা থাকবে না, সেটা আমাদের ল অ্যান্ড অর্ডারে বড় রকমের সমস্যা তৈরি করতে পারে। আমরা তথ্য নিয়ে অনেক কথা বললাম, একটু সিনেমা নিয়ে যেহেতু কথা হচ্ছিল, এন্টারটেইনমেন্টের প্রসঙ্গ আসলো, একটু জানতে চাচ্ছি। একটা সময় হচ্ছে দেখা যায়, আমরাও আমাদের ছোট বয়সে দেখেছি যে কোনো একটা সিনেমা মুক্তি পেলে মানুষ হচ্ছে সেখানে দল বেঁধে প্রেক্ষাগৃহে যেত, বা একটা অন্যরকম উৎসব ব্যাপার, বিশেষ করে ঈদ, কুরবানি এগুলোকে টার্গেট করে একেবারে সাজ রব একটা ব্যাপার থাকতো সিনেমাকে ঘিরে। এখন দুনিয়া অনেকটা ছোট হয়ে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, এবং কন্টেন্ট আমরা দেখা যায় বা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে মোবাইলের স্ক্রিনকে প্রেফার করি। সেক্ষেত্রে প্রেক্ষাগৃহ বা সিঙ্গেল স্ক্রিন যদি বন্ধ হয়ে যাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়, সেক্ষেত্রে দেশীয় সিনেমার ভবিষ্যৎ আপনার কাছে কেমন?
দেখুন, আমার কাছে মনে হয় যে প্রথমে আমি আমার মতামতটাই দেই যে আমাদের সিনেমা আসলে একটা সময়ে খুব দুর্দান্ত অবস্থা ছিল। আমরা চিন্তাই করতে পারি না যে আমাদের এই ছোট দেশে আপনার 1300 সিনেমা হল ছিল। এখন যেইখানটাতে ধরেন আপনি সর্বোচ্চ আমাদের সিঙ্গেল স্ক্রিন বোধহয় 40 বা 50-এর ভেতরে, সেখানে আপনার ওগুলো তো সিঙ্গেল স্ক্রিনই ছিল, 1300 সিনেমা হল ছিল। তাহলে ইন্ডাস্ট্রিটা কত বড় ছিল, সেটি কমতে কমতে এখন অলমোস্ট অনেক কমে গিয়েছে। কিন্তু তারপরও আমাদের দেশের মানুষ এখন একটা নতুন সিনেমা হলে, আমরা অনেকগুলো ভালো ভালো সিনেমা কিন্তু গত বছর খানেক বা 2 বছর অনেক ব্যবসা সফল সিনেমা দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সিনেমাটা একটা ভালোর দিকে যাচ্ছে এবং উইদিন 5 ইয়ার্স এটা একটা ঘুরে দাঁড়াবে। কারণ হচ্ছে যদি লস হতো বা এটা মানে ভালো না করতো, তাহলে কিন্তু ওই পরিচালক বা ওই প্রযোজক আর সিনেমা তৈরি করতেন না। কিন্তু দেখা যাচ্ছে যে সিনেমা কিন্তু হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাইরে মার্কেট তৈরি হয়েছে, মিডল ইস্টে, আমাদের ইউরোপে, তারপরে হচ্ছে নর্থ আমেরিকায় আমাদের মার্কেটগুলো তৈরি হয়েছে এবং আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলো একটা বড় শক্তি হিসাবে আপনার এখানে মিলিয়নস অফ পিপলের কাছে স্মার্টফোন আছে, সে সিনেমাটা মোবাইলে দেখছে। যদিও আমি পার্সোনালি সিনেমা মানে আপনার প্রেক্ষাগৃহে যেই দেখার জিনিস, এটা টেলিভিশনে দেখারও জিনিস না, মোবাইলে দেখারও জিনিস না। বাট এনিওয়ে, আপনি যদি জিনিসটা কোনোভাবে দেখতে চান তাহলে এটা হতে পারে। So, অর্থাৎ এটা ঘুরে মাধ্যম দাঁড়াবে। বদলেছে, বাট ঘুরে জিনিসটা, দাঁড়ানোর ব্যাপারে আমরা আশাবাদী। এখনো- আপনাদের আমার মনে দুজনকেই হয় অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। শুভকামনা এস এম ইমরান রইলো। হোসেন, ডক্টর শরীফুল ইসলাম ইমশিয়াদ, দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের আপনাদেরকে সময় ধন্যবাদ, আপনাদেরকে যমুনা ধন্যবাদ। টেলিভিশনকে ধন্যবাদ শুভকামনা আমাদেরকে রইল আমন্ত্রণ আপনাদের প্রতি। জানানোর। দর্শক, আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।